সালাম আলাইকুম। আমরা এবার প্রমিস দেখব। প্রমিসের আজকে বিস্তারিত আলোচনা করব। প্রমিস ডেমো করেও দেখব এবং লাইভ ইউআরএল এপিআই ফেচ করেও দেখব। শুরু করছি প্রমিস নিয়ে। প্রমিসটা কি আসলে? প্রমিসটা হলো ডেটা ফেচ করার জন্য, কিন্তু ডেটা কি ধরনের ডেটাকে ফেচ করার জন্য ব্যবহার হয়? অ্যাসিঙ্ক্রোনাস ডেটা। যে ধরনের ডেটাগুলোকে আসতে, সার্ভার থেকে আসতে সময় লাগবে, সেই সময় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যাতে বসে না থাকে, অন্য কাজ করতে পারে, এই জন্যে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে ডেটা আনার জন্যে প্রমিস ব্যবহার করা হয়। তো প্রমিসের লেটেস্ট ভার্সন হলো অ্যাসিঙ্ক অ্যাওয়েট, যেটা বেসিক্যালি এ সিনট্যাকটিক্যাল সুগার অফ প্রমিস। প্রমিসের একটা সিনট্যাকটিক মডার্ন রূপ, যেটা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন প্রমিসই ব্যবহার করে আমাদেরকে ডেটা দেয়। তো আমরা আজকে দেখব প্রমিস কিভাবে একটা রিজলভ করে। প্রথমেই আমরা একটা ফাংশন লিখি, ফেচ ডেটা। এই ফাংশনের ভিতরে আমরা একটা প্রমিস লিখব। আর প্রমিস কি সেটা তো বললাম, এখন প্রমিস কিভাবে লেখে সেটা দেখেন। রিটার্ন করে দেব আমরা যে প্রমিসটা পাবো, মানে আমরা এখান থেকে রিটার্ন করে দেব। তারপর নিউ প্রমিস। নিউ প্রমিস এই কিওয়ার্ড বা এই কনস্ট্রাক্টরটা লিখতে হবে। এটা কিন্তু ক্লাসের একটা কনস্ট্রাক্টর বা অবজেক্ট, যেইটাকে লিখতে হবে এইভাবে, নিউ প্রমিস। এবং এর ভিতরে দুইটা ফাংশন থাকবে, একটা হলো রিজলভ, একটা হলো রিজেক্ট। সেই দুইটা ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন যেহেতু আমাদের ডেমো ডেটা দিয়ে চেক করব, সে অ্যাসিঙ্ক অ্যাওয়েট বানাইতে গেলে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মতো ওইটা আমরা পরে দেখব। বাট যদি ডেমো ডেটা বা প্রমিস আমরা একটা এনভায়রনমেন্ট সিমুলেশন করতে চাই, তাহলে আমাদেরকে সেট টাইম আউট ব্যবহার করে এটাকে ডিলে করতে হবে। ডিলে করলে এটা অ্যাসিঙ্ক্রনাস ওয়েতে কাজ হবে। তো আমরা ধরেন একটা সেট টাইম আউট ফাংশন ব্যবহার করি। সেই ফাংশনের ভিতরে আমরা বলে দিচ্ছি যে এটা 3 মিলি সেকেন্ড না 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে এই ফাংশনটা রিজলভ হবে। সো আমি এখানে রিজলভ করে দিলাম যে আই অ্যাম প্রমিস ইজ রিজলভড বাই ইউ। এখন দেখেন, আমি উপরে একটা কনসোল লগ করি, I am out of PROM promise function as a run as a synchronous SYNCRONOUS synchronous। এই ফাংশনটা বা এই লগটা যে সিনক্রোনাস আর এই ফাংশনটা যে অ্যাসিনক্রোনাস, সেইটা আমরা বোঝানোর জন্য এই কাজটা করলাম। আমি এখানে আরেকটা ফাংশন লিখি, CON, এখানে বা একটা কনসোল লগ দিয়ে দিই, তাহলে হবে console.log I am in of SYNCRONOUS synchronous way। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে সেটা আমরা দেখব। তার আগে আমি বলে দিই, সেটা হলো যে প্রথমেই এসে জাভাস্ক্রিপ্ট যেহেতু উপর থেকে পড়তে আসে, সো উপর থেকে পড়ার সময় এটাকে সে পাবে, তখন দেখবে যে এটাকে লক করতে বলা হয়েছে, তখন সেটাকে কনসোলে লক করে দেবে। অ্যান্ড দেন সে এইখানে আসবে। এখানে আসার পরে যখন দেখবে যে এটা ফেচ করতে বলছে ডেটা, ঠিক আছে, তখন ভিতরে ঢুকবে। ঢোকার পরে যখন দেখবে এখানে একটা প্রমিস আছে, যে প্রমিসটা রিজলভ করা হয়েছে এবং তার এটা রিজলভ হতে সময় লাগবে 3 সেকেন্ড, তখন সে করবে কি, এখান থেকে বের হয়ে যাবে। তার আগে বেরোনোর আগে এই ডেটাটা, এই ফাংশনটা সে দিয়ে দিবে অ্যাসিনক্রোনাস টাস্ক হ্যান্ডেল করার জন্য ইভেন্ট লুপের ভিতরে আর একটা ওয়েব এপিআই নামে একটা জায়গাতে ওদেরকে পাঠাই দিবে। তো ওয়েব এপিআই হ্যান্ডেল করার জন্য তারা ওই জায়গায় যায়, বসে থেকে কাজ চালাবে। হ্যাঁ, কাজ চালাতে ইন দ্য মিন টাইম সে কিন্তু আবার বের হয়ে আসবে। এখান থেকে বের হয়ে এসে এখানে এটাকে প্রিন্ট করে দিবে। সে কিন্তু কাজ চলতেছেই, অ্যাসিনক্রোনাস টাস্ক হ্যান্ডেল করতেছে। যখন 3 সেকেন্ড পার হবে, 1 2 3, এইভাবে যখন 3 সেকেন্ড পার হবে, তখন সে এই কাজটাকে আবার তার কাছে রিটার্ন করে দিবে। ইভেন্ট লুপের ভিতরে স্ট্যাকের ভিতরে রিটার্ন করে দেবে, সঙ্গে সঙ্গে সে এটাকে আবার এখানকার যে ডেটাটা আছে এটাকে প্রিন্ট করে দেবে। সো ইভেন্ট লুপের যদি ব্যাপারটা আপনারা দেখতে চান, আমি একটা সিমুলেশন দেখাই। সরি টু সে, আমার একটু সর্দি লাগছে। ইভেন্ট লুপ, না এটা না,
এই যে ইভেন্ট লুপ দেখেন অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক কীভাবে হ্যান্ডেল করে। প্রথমে এই যে কনসোল লক করছি স্টার্ট, এইটা সেট টাইম আউট বেসিক্যালি ব্রাউজার এপিআই, যার কারণে এটা অ্যাসিঙ্ক্রোনাসলি হ্যান্ডেল হয়, যার কারণে এটাকে কিন্তু সে এখানে দেখাবে না, সেট টাইম আউটটা কিন্তু পরে দেখাবে। এই যে টাইম আউট কনসোল লক, যাই হোক প্রমিস এটাও কিন্তু তাই, এবং ইন দেখেন ফার্স্টে কিন্তু স্টার্টটা প্রিন্ট হলো, তারপরে কিন্তু ইনটা প্রিন্ট হলো, দেন এই প্রমিসের এইটাকে প্রিন্ট করলো, দেন টাইম আউট প্রিন্ট করলো। টাইম আউট কিন্তু সবার পরে, কারণ হলো এগুলো এপিআই, এগুলো হলো অ্যাসিঙ্ক্রোনাস টাস্কটা হইতে সময় লাগে 1 সেকেন্ড 2 সেকেন্ড, কোনোটা 3 সেকেন্ড 4 সেকেন্ড, আরও বেশি সময় লাগতে পারে, বাট এটা সার্ভারের উপর ডিপেন্ড করে। সো অ্যাসিঙ্ক্রোনাস নর্মালি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 সেকেন্ড সময় নেয়। তো সেই সময়টা পার করার পরে তো এটা কিন্তু এই যে প্রমিস প্রিন্ট হলো, দেন হলো এখান থেকে এটা প্রিন্ট হলো। হ্যাঁ, সো এই দেখেন এইভাবে ইভেন্ট লুপ হয়। ইভেন্ট লুপটা কি হয়, একটা কল স্ট্যাক থাকে, একটা ওয়েব এপিআই থাকে, এটার মাইক্রোটাস্ক কিউ থাকে, আর এটা হলো মাইক্রোটাস্ক কিউ আর একটা থাকে যেটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেল করে। তো ইভেন্ট লুপ করে কি, যখন কল স্ট্যাক ফাঁকা থাকে তখন সে চেক করে যে মাইক্রোটাস্কে কোনো টাস্ক বা কিউতে আসে কিনা, তখন যদি থাকে সে সঙ্গে সঙ্গে এখানে পাঠায় দেয়। তারপরে এই ফাংশনটা যখন কল হয় তখন এইখানে একটা প্রিন্ট দেখায়, এই যে এই ফাংশনটা আসলো, এটা কল করলে কনসোল লক টাইম আউট করে দিয়ে সে চলে গেল। এইভাবে সেই ইভেন্ট লুপটা কাজ করে, মানে একটা করে ফাংশন, এই কনসোল লগ এটা এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখানে যে প্রিন্ট করবে, এই ইভেন্ট লুপে আবার চেক করবে, প্রিন্ট করে চলে যাবে, তখন আবার এসে চেক করবে দেখেন এখানে কিছু আসে নাকি, দেখবে যে এখানে আরেকটা কিছু আসে, আবার সে এখানে পাঠায় দেবে স্ট্যাকে পাঠায়, ওটাকে আবার প্রিন্ট করবে। তো এরকমভাবে যখন প্রথমে সেইটাকে পাইলো, সেইটাকে পাঠালো, এখানে পাঠায় প্রিন্ট করে দিয়ে চলে গেল, তারপরে সেইটাকে পাইলো, এটাকে পায় বললো যে এটা তো অ্যাসিঙ্ক্রোনাস, এটা এখন প্রিন্ট করতে পারবো না, এটাকে ওয়েব এপিআইয়ের কাছে পাঠাতে হবে। তখন সে ওয়েব এপিআইয়ের কাছে একটা পাঠায় দেয়, পাঠায় দিয়ে যখন তার টাইমটা শেষ হয়ে যাবে তখন সে আবার মাইক্রোটাস্কে আসবে, তখন এখানে আসে, তারপরে এখান থেকে প্রিন্ট করে দেবে। আর এদিকে ঠিক প্রমিসও তাই সেম, তারপরে যখন প্রমিস শেষ হয়ে যাবে তখন এই যে কল ইন্ড এইটা প্রিন্ট করবে। কিন্তু যেহেতু এরা দুইজন অ্যাসিঙ্ক্রোনাস, তো এরা দুজনই এখানে থাকবে, এরা পরে প্রিন্ট হবে এবং এইটাকে প্রিন্ট করে দিয়ে সে আগে ইভেন্ট লুপটা শেষ করবে। সো ইভেন্ট লুপটা এইরকমই একটা জিনিস। তো আমরা দেখি যে আমরা প্রথমে এটা প্রিন্ট করলাম, দেন আমরা এই ফাংশনটা কল করে দিলাম, এই ফাংশনটা আমরা রেডি করলাম, করার পরে এই ফাংশনটাকে আমরা কল করব। এই ফাংশনটাকে যদি আমরা কল করি দেখতে পাবো এইটা আমাদের প্রিন্ট হবে পরে। হ্যাঁ, সো আমরা লোকে নোড promis promise ডট জেএস ইন্টার দিলাম, I'm out of promise, function run as synchronous way and I am end of synchronous way। এখন এটাকে প্রিন্ট করে নাই, কারণ হলো এটাকে তো আমার কনসোল লক করতে হবে, 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, কনসোল লক করতে হবে, যে পেন্ডিং অবস্থা আছে। সো এইটাকে আমাদের দেন দিয়ে ধরতে হবে। হ্যাঁ, দেন প্রমিসকে হ্যান্ডেল করার জন্য দেন এটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেন ব্যবহার করলে এখানে যেটা পাবো আমরা রেসপন্স পাবো, এই রেসপন্সটাকে কনসোল লক করলে রেসপন্স ডট ডেটা অথবা রেসপন্স করলেই হবে। সেই কনসোল লকে তখন আর আমাদের দরকার নাই। আর এখানে ক্যাচও ধরতে পারি আমরা, কিন্তু আমাদের আপাতত ক্যাচের দরকার নেই। সো রেসপন্স ডট ডেটা না করে আমি রেসপন্সটাই করছি, সে যে রেসপন্স আসবে, যেহেতু এটা টেক্সট অবজেক্ট পাঠালে সে অবজেক্টটাকে তো ধরতো, সেটা এখন আমরা এভাবে করি। দেখেন সে কিন্তু অপেক্ষা করতেছে এই কাজটা শেষ হওয়ার জন্য, যে আই এম প্রমিস ইজ রিজলভ বাই ইউ। তো মেনলি মধ্য কথা হলো যে প্রমিস হ্যান্ডেলিংয়ের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করছি আমি, যেখানে প্রমিসের ওয়েতে মানে এটা যাতে বুঝতে পারে সেটা ওয়েব এপিআই, এটাকে তো টাইম লাগবে। সো সে এটাকে মানে ইভেন্ট লুপ থেকে ওয়েব এপিআইয়ের কাছে পাঠিয়ে দিল, যখন তার 3 সেকেন্ড শেষ হয়ে গেল সে সঙ্গে সঙ্গে আবার সে ইভেন্ট লুপের ভিতরে ঢুকলো মাইক্রোটাস্কের থ্রুতে, এবং স্কল স্ট্যাকে ঢুকলো, এবং ঢোকার পরে সে এটাকে রিজলভ করে দিয়ে, মানে এই টেক্সটটাকে সে রিজলভ করে দিয়ে পাঠিয়ে দিল, মানে এই ফাংশনটাকে রিজলভ করে দিলে প্রমিসটা তখন এখানে চলে আসলো। এখানে আসার পরে প্রমিসটাকে ধরতে হবে, তো প্রমিসটা ধরলাম এখানে ধরার পরে এটাকে দেন দিয়ে আবার এটাকে আমরা প্রমিস হ্যান্ডেল করলাম। দেন দেওয়ার সঙ্গে সঙ্গে এটার এই ডেটাটা যেটা রিজলভ হয়েছে সেই ডেটাটা আমরা এখানে পেয়ে গেছি, এবং এটাকে তখন আমরা কনসোল লক করলে দেখতে পাচ্ছি। তো এইটা হলো একটা ডেমো, যেটা হলো জাস্ট রিজলভ করে। তাহলে অ্যাকচুয়াল ডেটা কিভাবে তাহলে আমরা ফেস করব, অ্যাকচুয়াল ডেটা, এটা তো নর্মালি একটা ডেমো, একটা ডেটা আমরা পাস করলাম, রিজলভ করলাম,
তাহলে এইটাতে আসলে আমরা ক্লিয়ারও বুঝতে পারতেছি না যে আসলে এটা কিভাবে অ্যাকচুয়াল ডেটার সাথে কাজ করবে। তো চলুন এবার অ্যাকচুয়াল ডেটার সাথে কিভাবে প্রমিস কাজ করে। হ্যাঁ, এটাকে আমরা ফেক বললাম আর এটাকে আমরা হ্যান্ডেল করলাম। সো আমরা এখন দেখব যে ফাংশন যদি লিখি দ্য ফেজ ডেটা ডেটা এইটাকে আমরা এখন রিটার্ন করব নিউ প্রমিস। প্রমিসটাকে কি করব আমরা, রিজলভ থাকবে এবং রিজেক্ট থাকবে। এই ফাংশনটাকে আমরা এখন ফেচ করব, একটা ডেটা ফেচ করব। ফেচ এখন প্লেস হোল্ডার https json প্লেস হোল্ডার ডট কি নাম দিয়ে আছে ভুলে গেছি, json প্লেস হোল্ডার ডট এটা ডট tpcode.com.todo। আচ্ছা, আমরা পুরো টুডুটা নিব। এখন এই যে এটা নিলাম, তো এটা তো ফেচ এপিআই, ব্রাউজারের ফেচ এপিআই। এই ফেচ এপিআইটাকে কল দিলাম, দিয়ে কি করলাম, এখানে যদি কল দিয়ে আমরা রেখে দিই তাহলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু পেন্ডিং অবস্থা থেকে যাবে। তো আমাদেরকে এটাকে রিজলভ করতে হবে, যেহেতু এদের তিনটা স্টেট থাকে রিজলভের, প্রমিসের, পেন্ডিং, ফুলফিলমেন্ট এবং রিজেক্ট। সো আমাদেরকে এই হ্যান্ডেল করতে হবে প্রমিসটাকে। এটা কিন্তু যখন এটা কল হবে তখন এটা একটা প্রমিস রিটার্ন করবে। তখন এই প্রমিসটাকে হ্যান্ডেল করার জন্য দেন দিয়ে আমাদের ডেটাটাকে রেসপন্সটাকে পাবো, রেসপন্স পাবো। তখন পাওয়ার পরে আমরা যেটা করব, এটাকে ভেঙে ফেলি এখান থেকে। এই চেইনিং করা যায় এইভাবে ভেঙে দিলে। রেসপন্স যখন পাবো তখন এই রিটার্ন করে দিলে আমরা আগে চেক করব যে এই রেসপন্সটা যদি ওকে না হয়, রেসপন্স ডট ওকে যদি না হয় তাহলে রিজেক্ট করে পাঠাই দেবো। আর রিজেক্ট করে কি বলবো, ইরোর http ইরোর ক্যানট ফেচ ডেটা। ঠিক আছে, আর যদি রিজলভ করতে পারে, যদি রেসপন্সটা ঠিকঠাক মতো আসে তাহলে আমরা রিটার্ন করে দেবো রেসপন্স ডট জেসন, মানে রেসপন্স যেটা আসবে সেটাকে জেসন ফরম্যাটে আমরা রিটার্ন করে দেবো। তাহলে এখান থেকে এটা রিটার্ন হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের এই জায়গায় আসে আমাদেরকে রিজলভ করে দিতে হবে। এখন আমরা পাবো কি, একটা রেসপন্স ডেটা পাবো। ডেটা পেলে এই ডেটাটাকে আমরা রিজলভ করে দেবো, RESOLV রিজলভ ডেটা। তাহলে আমরা রেসপন্সটা যখন এখান থেকে ব্যাক করব তখন সে এই জায়গায় এসে থামবে এবং এইখানে এসে দাঁড়াবে। তখন আমরা এটার সাথে আবার একটা চেন করে দিলাম। এই চেন করে দিলে এই ডেটাটাকে সে এইখান থেকে এই ডেটাটাকে এই রেসপন্সটা যেটা পাঠালো জেসন আকারে এখানে পাঠালো, এখান থেকে ধরে ফেললাম আমরা। এখানে ধরে ফেলে এই ডেটাটা আমরা রিজলভ করে আমাদের কাছে পাঠাই দেবো, মানে যেই এই ফাংশনটাকে কল করবে তার কাছে এই ডেটাটা চলে যাবে। এইভাবে যদি আমি বাংলায় বোঝাই তাহলে এইভাবে আমি বোঝাইতে পারবো। এই ক্যাচ করলাম, ক্যাচ করে আমরা ইরোরটাকে আমরা এখন রিজেক্ট করে ইরোরটা পাঠাই দেবো, ইরোর ডট মেসেজ। সো কেউ যদি এখন এই প্রমিস ফাংশনটাকে কল করতে চায় তাহলে এখান থেকে যে ডেটাটা আসে সেই ডেটাটা পেয়ে যাবে। তো চলুন আমরা এবার একটা কল করি এই ডেটাটাকে যাতে পাই দেখতে আমরা। তাহলে একটা জিনিস বুঝলেন কিনা জানি না, বুঝাই দিই। দেখেন এই সেট টাইম আউটটা, এটা হলো ব্রাউজার এপিআই দিয়ে আমরা একটা রিজলভ করার সিমুলেশন করছিলাম, যাতে মানে এটা মনে হবে যে একটা এপিআই কল হচ্ছে। এপিআই মানে এরকম একটা এপিআই কল হচ্ছে এবং এই কল হতে যে 3 সেকেন্ড সময় লাগবে সেই 3 সেকেন্ড সময় দিয়ে আমরা আটকায় রাখছিলাম এটাকে, এবং 3 সেকেন্ড পরে এটা রিজলভ করে দিলাম। তাতে মনে হচ্ছে যে না, এটা এপিআই কল হয়েছে, কল হয়ে 3 সেকেন্ড সময় নিয়ে কল হয়েছে এবং দেন এটা রিজলভ হয়েছে। অ্যাকচুয়ালি এখন আমরা দেখলাম যে ফেজ ডেটা কল করার পরে রেসপন্সটা যখন পেলাম আমরা চেক করলাম রেসপন্সটা ওকে কিনা। যদি ওকে থাকে তাহলে ভালো, যদি ওকে না থাকে রিজেক্ট করে দিলাম। দেন আমরা ওই ডেটাটাকে ধরে রিজলভ করে দিলাম, মানে ঠিক এই কাজটা করলাম। মানে এই ডেটাটাকে আমরা এখানে যদি এই যে এইভাবে এই ডেটাটাকে আমরা রিজলভ করে পাঠিয়ে দিলাম, তাহলে ইউজার যখন এইভাবে কল দিবে দেন রেজ কনসোল লগ ডট রেজ ডট ডেটা, তখন কিন্তু ডেটাটা পেয়ে যাবে। তাহলে যেটা হলো কনসোল রেসপন্স করে পাঠিয়ে দিলাম কিন্তু জেসন, এবং এই জেসনটাকে আমরা ধরলাম ডেটা দিয়ে রিজলভ করে পাঠিয়ে দিলাম এবং ইরোর পাঠিয়ে দিলাম। সো ইরোর হলে ইরোর পাবো, আর ডেটা আর যদি ঠিকঠাক মতো ডেটা পাই তাহলে এখান থেকে ডেটা পাবো। তা আমরা এটাকে এখন যদি দেন করি,
দেন করার পরে এখানে আমরা পাবো রেসপন্স। রেসপন্স করার পরে যদি কনসোল লগ করি রেসপন্স ডট ডেটা, দেন আমরা কিন্তু দেখতে পাবো। আর এখানে ক্যাচ করলে CATCH ক্যাচ, ক্যাচ হলে ইরোর পাবো। ইরোরটা আমরা কনসোল লগ করলাম, কনসোল লগ ডট ইরোর। তাহলে আমাদের এবার কি আসে দেখি। আমরা নিউ প্রমিস এন্টার দিলাম, আনডিফাইন্ড অ্যান্ড আই এম প্রমিস ইজ রিজলভ বাই ইউ। এই জায়গাতে আমরা আই এম প্রমিস এন্ড রিজলভ বাই ইউ এই ফাংশনটা দেখেন, এইটা কিন্তু তাড়াতাড়ি রিজলভ হয়েছে 3 সেকেন্ড, কিন্তু এইটা তাড়াতাড়ি হয় না। কারণটা কি সেইটা আমরা এখন বের করবো। আচ্ছা, এইটাকে আমরা বন্ধ রাখি, তাহলে এই ফাংশনটার কল হবে না। এখন দেখি, আমরা রিটার্ন করছি ফেজ ডেটা, হ্যাঁ, কনসোল লগ, এইটাকে আমরা বন্ধ রাখি, এইটাকেও বন্ধ রাখি, তাহলে আর এগুলো কল হবে না, কোনো কিছু প্রিন্ট হবে না, আনডিফাইন্ড ভ্যালু দেখাচ্ছে, মানে এখান থেকে সেই ডেটাটা পাচ্ছে না। তো আমরা এখন দেখব যে কি সমস্যা হয়েছে। পেজ প্লেস হোল্ডার রিজলভ রিজেক্ট নিউ প্রমিস, দেন রেসপন্স ডট ওকে নট ওকে রিজেক্ট করে দেবে, অ্যান্ড রিটার্ন রেসপন্স ডট জেসন, দেন ডেটা রিজলভ করে দিলাম ডেটা, দেন ক্যাচ রিজেক্ট করে দিলাম ইরোর ডট মেসেজ। ওকে, ইরোরটাকে ইরোর পাঠাই দিই ডাইরেক্ট, দেন এখানে ইরোর ডট MESSAG মেসেজ। এখন এই ফেজ ডেটাকে আমরা কল দিলে কনসোল ডট লগ রেজ ডট ডেটা না দিয়ে আমরা রেজটাকে আগে প্রিন্ট করে দেখি কি পাঠাচ্ছে। দেখেন, ডেটা কিন্তু সে 100টার মতো ডেটা পাঠাচ্ছে, কারণ আমরা এখান থেকে ডেটাটা কিন্তু ডাইরেক্ট আগে পাঠাই দিছি। এই রেসপন্সটা পাওয়ার পরে জেসন ফরম্যাট থেকে ডেটাটাকে ধরছি, ধরে আমরা ডেটাটাকে পাঠাই দিছি, যার কারণে এটা পিওর ডেটা, এটা কিন্তু রেসপন্স না, এটা পিওর ডেটা। এই কারণে এটা কিন্তু বেসিক্যালি ডেটা। সেই ডেটাটাকে আমরা পেয়ে গেলাম এবং এই ডেটাটাকে এখানে প্রিন্ট করে দিলাম, যার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই দেনটা না দেন, দেন যদি না দেন তাহলে কিন্তু আপনার ডেটা পাবেন না। সো যদি না দেন তাহলে দেখেন কি হয়। এইটাকে যদি জাস্ট সিম্পলি কল করি আমরা, দেখাবে হলো এমটি। আচ্ছা, এটাকে যদি আমরা এখন কল করি কনসোল ডট লগ দিয়ে যদি এভাবে দেখি, তাহলে কিন্তু দেখাবে পেন্ডিং। এই দেখেন পেন্ডিং স্টেট, ঠিক আছে। সো একটা এপিআই কল করার পরে প্রমিসটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেইটা এই প্রমিসের ভিতরে বলে দিতে হবে, এবং ওই ফাংশনটা কল করার সিস্টেম হলো এইভাবে কল করার পরে দেন চেইনিং করতে হবে, দিয়ে ওটাকে যে ডেটাটা পাবেন সেই ডেটাটাকে আপনি যদি এমন করতেন রেসপন্স ডেটা না খালি রেসপন্স খালি এইটাকে পাঠিয়ে দিতেন, তাহলে কিন্তু আবার এখানে ধরতে হতো রেসপন্স, তারপর রেসপন্স জেসন ডট ডেটা, এইভাবে ধরতে হতো। তো ঝামেলা না করে আমরা রেসপন্স জেসনটাকে পাঠিয়ে দিলাম, ডাইরেক্ট ডেটাটা পাঠিয়ে দিলাম, এই ডেটাটা এখানে ধরলাম, ধরে এখান থেকে ডেটাটা পাস করে দিলাম। তো ডেটাটা এখানে ধরার পরে কনসোল লগ করলাম, কনসোল ডট লগ ডেটা, দেন ক্যাচ হতে পারে, ইরোর হতে পারে, সেই জন্য ক্যাচটাকে ধরতে হবে, ইরোরটাকে আমরা কি করলাম কনসোল ডট লগ ইরোর। সো এই দেখেন ডেটা পেয়ে গেলাম। তো এইটা অনেক কিছু লেখা লাগলো, তাই না, অনেক কাজ করতে হলো, এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। তো মডার্ন ওয়েতে আরও সহজভাবে কাজ করা যায়, সেটা হলো অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট। সো আমরা দেখব এই কাজটাই অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েটের মাধ্যমে কীভাবে করা যায়। async await to handle the asynchronous task. ওকে, এখন আমরা যদি এরকম লিখি ফাংশন, অথবা আমরা যদি আরো ফাংশন লিখি বা নর্মাল ফাংশনই লিখি, ফাংশন ফেচ ডেটা মডার্ন ওয়ে। আচ্ছা, এটাকে ফেচ ডেটায় রাখি, রাখার পরে এইটাকে আমরা কমেন্ট করে দিই, তাহলে আর কল হবে না। হ্যাঁ, ফেজ ডেটা এইটাকে তৈরি করলাম। এখন আমরা একটা ফাংশনকে যখন আমরা এইরকম একটা প্রমিস হ্যান্ডেলিংয়ের জন্য বানাবো, তখন অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করতে হবে। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট যদি ব্যবহার করি তাহলে কোথায় করতে হবে,
হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই ফাংশনের জন্য এক জায়গায়, আবার অ্যারো ফাংশনের জন্য আরেক জায়গায়। সো আমি দুইটাই দেখাবো। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ধরনের ট্র্যাডিশনাল ফাংশনের জন্য আপনাকে এই জায়গাতে অ্যাসিঙ্ক লিখতে হবে এবং অ্যাওয়েট লিখতে হবে হলো এইখানে। তো অ্যাওয়েটটা লিখবেন তার আগে আমি এখানে কস্ট করি, একটা রেসপন্স ধরি, রেসপন্স ধরে রেসপন্স অ্যাওয়েট অ্যাওয়েট আমি ফেচ করলাম, ফেচ এপিআই দিয়ে, এবং জেসন প্লেস হোল্ডারটা নিয়ে আসি এখান থেকে। এই যে আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কিন্তু এখানে রেসপন্স চলে আসছে, কনসোল ডট রেসপন্স এই চলে আসছে। আমি রেসপন্স ডট যদি জেসন করি তাহলে কিন্তু ডেটা আমরা পেয়ে যাবো। এখন এই জেসন করার সময় যেহেতু এটা অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট, সো ফেচ করার পরে ডেটাটা ফেচ হলো, ফেচ হতে অ্যাওয়েট করলো সে, এটা রেসপন্সটা কিন্তু এখনও রিজলভ হয়ে এখানে আসলো, এটা কিন্তু মানে রানিং অবস্থায় আছে, যে মানে ফেচিং অবস্থাতেই আছে, এখনও কিন্তু ডেটা কমপ্লিট হয়নি। এই জন্য এটাকে যদি আপনার রেসপন্স ডট জেসনে আপনি যদি নিতে চান, তাহলে এটাকে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, অ্যাওয়েট করতে হবে। অ্যাওয়েট যদি না করেন তাহলে কিন্তু এটা আবার হলো পেন্ডিংয়ে চলে থাকবে। তো এই যে আমরা যদি এখন এই ডেটাটাকে যদি আমরা কল করি, এটাকে কল করি, এখন যদি আপনি এটাকে কল করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে পেন্ডিং আছে। হ্যাঁ, পেন্ডিং আছে, আমি দেখাচ্ছি পেন্ডিং আছে। কীভাবে পেন্ডিং আছে? ওই যে কনসোল লক করে দিছি, এইটার জন্য আমরা ডেটাটাকে এখানেতে ধরি, যেহেতু এখান থেকে পেন্ডিংটাকে আমি রিটার্ন করে দিই, কনসোল লক ডেটা, অ্যান্ড দেন ডেটাটাকে আমি রিটার্ন করব, ওখান থেকে করলাম তাই এটা দেখাচ্ছে। এখন যদি আমি ডেটাটাকে রিটার্ন করার পর এবার যদি আমি ইন করি, কিছু দেখাচ্ছে না, কারণ হলো কনসোল লক করে নিই, কনস টু ডুস এইভাবে যদি আমি এখন দিই, আর সিএলজি টু ডুস যদি এভাবে করি, তাহলে দেখবেন যে পেন্ডিং দেখাচ্ছে। কারণটা কি? কারণটা সেম, আমরা এখানে যেমন করছিলাম, দেন ব্যবহার করে এটাকে চেইনিং করে এইটার ডেটাটাকে আমরা রিজলভ করছিলাম। আমরা তো এখানে কাজ করিনি, আমরা করছিলাম বাহিরে। তো বাহিরে কাজ করলে আমাদেরকে তো একটা ধরেন অনলাইনে একটা কিছু যদি থাকে সেটাকে আনতে গেলে ওটার জন্য তো অপেক্ষা করতে হয়। একটা ফোন কল যদি কোথাও করেন, তাহলে ফোন কল ধরার পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হয়। এমন না যে ফোন দিলেন আর সঙ্গে সঙ্গে ধরে ফেললো। যদি ধরে ফেলতে পারতো তাহলে ওটা সিনক্রোনাস হয়ে যেত। আর যেহেতু ধরে ফেলতে দেরি হয়, একটু সময় লাগে, তো এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, তো অপেক্ষা করতে হয়। তো এই জন্য এটাকে দেন চেনিং করে আমরা ঠিক করে রিজলভ করছিলাম। এইটার ক্ষেত্রেও তাই, যে আপনাকে ফেজ ডেটাকে এখানে আপনি কিন্তু কমপ্লিট করে রাখছেন আপনার প্রসেসটা, যে অ্যাওয়েট করছেন এবং আপনি রেসপন্স ধরছেন, রেসপন্সটাকে জেসন করছেন, জেসনটাকে অ্যাড করে ধরে রাখছেন, ডেটাটাকে রেসপন্স করছেন, তাহলে এই জিনিসটা পুরোপুরি রেডি আছে। এখন আপনি যখন এই ডেটাটাকে কল করতে যাবেন, এই ফাংশনটা কল করতে যাবেন ডেটা পাওয়ার জন্য, তখন অবশ্যই আপনাকেও অপেক্ষা করতে হবে, কারণ এই ডেটা কল হওয়ার সঙ্গে সঙ্গেই তো আর এটা চলে আসবে না। কারণ এইখানে কল করার সঙ্গে সঙ্গে এইখানে কল যাবে এবং এই কলটা ওয়েট করে সে ডেটা নিয়ে তারপরে কিন্তু আপনি রিটার্ন করবে। তাহলে আপনি তো ওয়েট যদি না করেন, আপনি যদি কল দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যান, তাহলে তো আপনার এই ডেটা হাতে পাবেন না। তো কল দেওয়ার সঙ্গে সঙ্গে না যাইতে যদি হয়, তাই আপনাকে এইখানে অ্যাওয়েট দিতে হবে, আপনাকেও অপেক্ষা করতে হবে। এই আপনিও যখন অপেক্ষা করবেন তখন কিন্তু ডেটা কিন্তু আপনার কাছে হাতে আসবে। এই যে আমরা কি করছি, অ্যাওয়েট অ্যাওয়েট ফেজ ডেটা, await is only valid async function and their top level bodies of modules. Okay, async await আরেকটা ফাংশনের ভিতরে আমাকে কল করতে হবে এটা। সো কল ফাংশন কল ফেচ ডেটা async। এখন আমাকে এটাকে কল করে দিতে হবে। এখন আমরা এটা পেয়ে গেলাম। তো অ্যাওয়েট কিন্তু আপনি যেখানে সেখানে কল করতে পারবেন না, অ্যাসিঙ্ক ফাংশনের ভিতরেই কল করতে হবে। তো এইভাবে আপনি একটা অ্যাসিনক্রোনাস টাস্ক হ্যান্ডেল করতে পারেন অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে অথবা প্রমিস দিয়ে, আর এখানে এলো ডেমো প্রমিস দিয়ে। সো আর একটা কি বিষয় যেন আপনাদেরকে বোঝানোর ছিল, সেটা আমার ঠিক এটা এখন মনে পড়ছে না। তো
যদি মনে পড়ে আবার তাহলে ওই টপিকটা আবার এখানে অ্যাড করে দিব, বা যদি না দেই তাও পরের একটা ভিডিওতে বানাই দেবো নি। সো এই ছিল ফেসিং করার, অ্যাসিং অ্যাওয়েট করার, প্রমিস রিজলভ করার আর রিজেক্ট করার একটা ছোট প্রসেস। আর এইভাবে যদি আপনারা প্রমিসকে হ্যান্ডেল করেন তাহলে আপনাদের কোনো ডেটাতে প্রবলেম হবে না। মনে রাখবেন, ডেটা যখন আপনি কল করবেন কোনো ফাংশন, সেই ফাংশনটা যদি অ্যাসিং অ্যাওয়েট হয় তাহলে অবশ্যই আপনাকেও ওয়েট করতে হবে, অ্যাওয়েট করতে হবে। ধরেন আপনি একটা ফোন দিলেন, ফোনটা হলো এইটা। সো আপনি এই যে আপনি হলো এটা, আর আপনি এই ফোনে ফোন দিলেন, তো ফোনে আসলো, এখানে রিংটা বাজবে, রিং বাজবে, যখন সে ধরবে তারপরে কত রেসপন্স আপনার কাছে আবার ব্যাক করবে, মানে সে ফোন বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আসতে তো সময় লাগবে, কারণ ফোন ট্রান্সমিট হয় বিভিন্ন ওয়্যারের মাধ্যমে বা ওয়্যারলেসের মাধ্যমে, দেন আপনার কাছে কানেক্টেড হয়। তো সেই সময়টা পর্যন্ত আপনাকেও অপেক্ষা করতে হবে। এই জন্যে যে কল দিল তাকেও অপেক্ষা করতে হয়, রিং বাজতেছে, শুনতেছে, তারপরে হঠাৎ করে কল ধরে, বলে হ্যালো। তো এই রকম সেম জিনিস অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেল করার জন্য আপনাকেও অপেক্ষা করতে হবে, দেন আপনি এই টাস্কের ডেটাটা পাবেন বা আপনি কথা বলতে পারবেন, দেন আপনি এই ডেটা নিয়ে কাজ করতে পারবেন। এটাই হলো অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেলিং সিস্টেম। দ্যাটস ইট, থ্যাংকস ফর টুডে, আল্লাহ হাফিজ।